আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা হচ্ছে এই মুহূর্তে ভারতের সবথেকে বেশি চর্চিত একটা নিউজটা হচ্ছে কর্ণাটকের সবথেকে প্রভাবশালী, ক্ষমতাশালী আর ফেমাস একটা পলিটিক্যাল ফ্যামিলিটা হচ্ছে ভারতের পূর্ব প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়ার ফ্যামিলি। এইচ.ডি. দেবেগৌড়ার নাতি, সে হচ্ছে হাসান লোকসভার একজন সদস্য। তার নাম প্রাজ্জ্বল রেভান্না একটা রেপ কেসে জড়িয়ে পড়েছিল, আর এই সেক্স স্ক্যান্ডেলের জন্য তাকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এবার বলবো কি ছিল পুরো ঘটনাটা। 21 এপ্রিল 2024 প্রাজ্জ্বল রেভান্নার কেন্দ্র হাসান লোকসভা কেন্দ্র। সেখানকার সব সদস্যদের হাতে একটা করে পেন ড্রাইভ বিতরণ করা হয়। সেটা যখন তারা বাড়ি গিয়ে চেক করে, তাতে ছিল অসংখ্য সেক্স ভিডিও, অশ্লীল কিছু ফটোগ্রাফ, অশ্লীল কিছু চ্যাটের স্ক্রিনশট। বেশিরভাগটা দেখে বোঝা যায় যে এগুলো প্রাজ্জ্বল রেভান্না আর তার সাথে অসংখ্য মহিলার ভিডিও। এই ব্যাপারটা 21 তারিখে ঘটেছিল। 21 আর 22-এর মধ্যে ভিডিওগুলো সারা কর্ণাটকে, পরবর্তীতে সারা দেশে ছড়িয়ে পড়ে। 23 এপ্রিল 2024 হাসানের একটা পুলিশ স্টেশনে এক মহিলা, সে ছিল প্রাজ্জ্বলের বাড়ির হাউসমেড বা হেল্পিং হ্যান্ড। সে প্রাজ্জ্বলের বাড়িতে কাজ করত 2021 সালে, যখন কোভিড টাইম চলছিল। তো সে পুলিশ স্টেশনে এসে জানায় যে প্রাজ্জ্বল রেভান্না তার সাথে রেপ করেছিল দুবার, একবার হাসানের একটা ফার্ম হাউসে, দ্বিতীয়বার ব্যাঙ্গালোরের একটা বাড়িতে। তো তাকে ভয় দেখানো হয়েছিল যে সে যদি এই ব্যাপারগুলো বাইরে কোথাও গিয়ে বলে, তাহলে কিন্তু তার ভিডিও করে রাখা হয়েছে, সেটা সারা দেশে ভাইরাল করে দেওয়া হবে। তো সেই মেয়েটা নিজের সম্মান রক্ষার জন্য চুপ করে যায়, কাউকে কিচ্ছু বলে না। তবে সে প্রাজ্জ্বল রেভান্নাদের যে বাড়িতে কাজ করতো, সে কাজটা ছেড়ে দিয়ে সেখান থেকে দূরে চলে গেছিল। 2021 সালে ঘটনাটা ঘটেছিল। তারপরে 2024-এ সে দেখে যে তার ভিডিওগুলো সারা দেশে ভাইরাল হচ্ছে। তখন তার মনে হয় যে এবারে আর চুপ করে থাকা উচিত না। সেই জন্য সে প্রাজ্জ্বল রেভান্নার ব্যাপারে কমপ্লেন করতে পুলিশ স্টেশনে এসেছিল। তো পুলিশ তার কমপ্লেনটা নিয়ে নেয়, কিন্তু একটা প্রভাবশালী মানুষের বিরুদ্ধে কমপ্লেন, কতদূর কি কাজ হতো সেটা তার জানা ছিল না। তবে সে কমপ্লেনটা করে। 24 এপ্রিল আসে। 24 এপ্রিলে হাসানের একটা গ্রাউন্ডে আর্লি মর্নিং অসংখ্য পেন ড্রাইভ ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায়। যারা মর্নিং ওয়াক করতে এসেছিল তারা সবাই একটা একটা করে পেন ড্রাইভ নিয়ে যায়। আবার তারা চেক করে দেখে সেই আগের বারের মতো অসংখ্য অশ্লীল নোংরা ভিডিও, অশ্লীল ফটো, এগুলো তারা দেখতে পায়। এমনকি কিছু কিছু ভিডিওতে দেখা যায় যে প্রাজ্জ্বল রেভান্না নিজেই হচ্ছে ফটোগ্রাফার, সে ভিডিও তৈরি করছে। 100খানা ভিডিও এইভাবেই হাজার হাজার মানুষের হাতে হাতে পৌঁছে গেছিল। আর সেই ভিডিওগুলোতে মহিলাগুলোকে খুব ভালোভাবে চেনা যাচ্ছিল। কিছু মহিলা ছিল মহীশূর এলাকার, কিছু ছিল হাসান এলাকার, কিছু ছিল হোলেন রাশিপুর বলে একটা জায়গা, যেখানকার বিধায়ক ছিলেন প্রাজ্জ্বল রেভান্নার বাবা এইচ.ডি. রেভান্না। আরো একটা কথা বলে রাখি, যে হাউসমেড প্রাজ্জ্বল রেভান্নার ব্যাপারে কমপ্লেন করতে পুলিশ স্টেশনে গেছিল, সে কিন্তু কমপ্লেনে লিখেছিল যে বাবা আর ছেলে দুজনেই তার সাথে সময়ে সময়ে খারাপ ব্যবহার করেছে। তার বাবাও খুব নোংরা ব্যবহার করে মহিলাদের সঙ্গে। এপ্রিল মাসের 24 তারিখে এই ধরনের ঘটনাগুলো ঘটেছিল। সে ছিল এনডিএর সদস্য। 26 তারিখে ভোট ছিল। তার হয়ে ভোটের প্রচার করার জন্য তার অঞ্চলে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও গেছিলেন। তিনি জনগণকে আপিল করেছিলেন যে এইচ.ডি. দেবেগৌড়ার নাতি প্রাজ্জ্বল রেভান্নাকে যেন অনেক অনেক ভোট দিয়ে বিপুল মতে জয়ী করা হয়। 26 তারিখ ভোট ছিল, আগেই বলেছি। তো 26 এপ্রিলের আগে 25 তারিখে প্রাজ্জ্বল রেভান্না
জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলে যে যেহেতু 26 তারিখে ভোট আছে, তো সেই জন্য বিরোধী পার্টিরা প্ল্যানিং করে ফেক ভিডিও বা এডিটিং করে ভিডিও তৈরি করে তাকে বদনাম করার চেষ্টা করছে। আর এই বদনাম করার কাজটা করছে তার ড্রাইভার কার্তিক। কার্তিকের নামটা এই ব্যাপারে এসেছিল, কার্তিকের চাকরিও চলে গেছিল। 26 তারিখ চলে আসে, প্রাজ্জাল রেভেন্যা ভোট দেয়। ভোট দেওয়ার পরে তাদের একটা পারিবারিক আত্মীয়র অন্তিম সংস্কারে সে যোগ দেয়। যোগ দেওয়ার পরে সে চুপচাপ দেশ ছেড়ে চলে যায়। পরবর্তীকালে জানা যায় যে সে জার্মানি চলে গেছিল। এই ঘটনাগুলো দেশে ঘটছিল, সেই জন্য তার ভালো লাগছিল না, তাই জন্য সে এই ব্যাপারগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য জার্মানি চলে গেছিল। সিদ্ধরামাইয়ার নেতৃত্বে একটা এসআইটি টিম মানে একটা তদন্ত দল গঠন করা হয়। একটা হেল্পলাইন নম্বরও জারি করা হয় রাজ্য মহিলা আয়োগের চেষ্টায়। তাতে বিভিন্ন মহিলাদেরকে আপিল করা হয়েছিল যে প্রাজ্জাল রেভেন্যা বা তার বাবার কাছে কখনো যদি কারোর উপরে কোনো রকম খারাপ ব্যবহার হয়ে থাকে, সেই মহিলারা যেন অবশ্যই নির্ভয়ে এই হেল্পলাইন নম্বরে তাদের যা বলার আছে সেটা যেন বলে ফেলে, তাদের নামটা কারো সামনে আনা হবে না। তদন্ত যখন শুরু হয় তো প্রাজ্জাল রেভেন্যার বাবা এইচ.ডি. রেভেন্যাকে বেশ কিছুদিন পুলিশ কাস্টাডিতে কাটাতে হয়েছিল। তার উপরেও বেশ কিছু যৌন উৎপীড়ন আর অপহরণের কেস ছিল। আর তার বাড়ির হাউসমেট সে কিন্তু তার ছেলে এবং তার দুজনের বিরুদ্ধেই কমপ্লেন করেছিল। কিন্তু তিনি ছিলেন একজন প্রভাবশালী ক্ষমতাবান বিধায়ক। পুলিশ কাস্টাডি থেকে বেরোবার পর তিনি বলেছিলেন যে 40 বছরের একটা পলিটিক্যাল ক্যারিয়ার তার ফ্যামিলির, একটা গুডউইল, একটা প্রভাবশালী ব্যাপার, এগুলো তার শত্রুরা পছন্দ করতে পারছে না। সেই জন্য তারা প্ল্যানিং করে তার আর তার ছেলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনছে বা তাদেরকে বদনাম করার চেষ্টা করছে। তাদের যে পলিটিক্যাল পার্টি জেডিএস পার্টি, সেই পার্টি থেকে অনেক মহিলারা হেল্পলাইন নম্বরে ফোন কলে জানায় যে তাদের উপরেও খারাপ ব্যবহার হয়েছে। মাত্র 4খানা রেপের কেস হয় প্রাজ্জাল রেভেন্যার বিরুদ্ধে, কারণ বেশিরভাগ মহিলা নিজেকে সামনে আনতে চাইছিল না এই ব্যাপারে। 4 জন মহিলা কিন্তু সাহস করে এগিয়ে আসে, তারা পুলিশে কমপ্লেন করে, তারা কেস করে। বাকিরা হেল্পলাইন নম্বরে ফোন করে নিজেদের এক্সপিরিয়েন্স, নিজেদের কষ্টের কথা, প্রাজ্জালের ওপরে ঘৃণার কথা জানিয়েছিল, কিন্তু সাহস করে কেস করতে যেতে পারেনি। 12 জন মহিলা হেল্পলাইন নম্বরে জানিয়েছিল যে তাদেরও রেপ করেছে প্রাজ্জাল রেভেন্যা। 18 মে 2024 প্রাজ্জালের অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোয়, কিন্তু সে তখন জার্মানিতে। 31 মে 2024 সে জার্মানি থেকে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে এসে নামে। সঙ্গে সঙ্গে এসআইটির সদস্যরা তাকে অ্যারেস্ট করে নেয়। অ্যারেস্ট করে সোজা তাকে কিন্তু আর বাড়ি যেতে দেওয়া হয়নি। তখন থেকেই সে এই পর্যন্ত পুলিশ কাস্টাডিতেই ছিল, তদন্ত চলছিল। সেপ্টেম্বর 2024 একটা রিপোর্ট আসে। রিপোর্টটা ছিল সেই ভিডিওগুলোর ব্যাপারে। রিপোর্টে জানানো হয় একটাও ভিডিও এডিটেড বা ফেক ভিডিও নয়, সব ভিডিও অরিজিনাল। আর তাতে যে ভয়েসটা ছিল সেটাও কিন্তু প্রাজ্জালের ভয়েসই ছিল। 2000 পেজের চার্জশিট দাখিল করা হয়, 150 জনের সাক্ষ্য বা বয়ান রেকর্ড করা হয়। এই রিপোর্টে লেখা হয়েছিল যে 2021 সালে 2 বার সেই বাড়ির হেল্পিং হ্যান্ড বা মেড যে মহিলা, তার রেপ করা হয়েছিল। 2 বারই প্রাজ্জাল রেভেন্যা ভিডিও তৈরি করে রেখেছিল। সবাই দেখেছিল যে 2 বারই সেই মহিলা বা সেই ভিকটিম হাত জোড় করে ভিক্ষা চাইছিল যে তাকে যেন দয়া করা হয়, তার সঙ্গে যেন এই অপব্যবহার না করা হয়। দুটো ভিডিওতে সবাই স্পষ্ট দেখেছিল যে সেই মহিলা কাঁদছিল আর বারবার তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছিল, কিন্তু প্রাজ্জাল রেভেন্যা সেটা শোনেনি। তদন্ত চলাকালীন মহিলা কিন্তু পুলিশকে পুরোপুরি সহযোগিতা করেছিল। যখন সেই মহিলা রেভেন্যাদের বাড়িতে কাজ করত, সেই সময় তার কাছে তার রুমে আলমিরা ছিল, সেটাতে সে নিজের জামা কাপড় যেগুলো ব্যবহারের সেগুলো খুলে রাখত। আর সেই ঘটনার দিন, মানে যেদিন তার সাথে রেপ করা হয়, সেদিনও সে যে শাড়িটা পরেছিল সেটা সে খুলে
সেই আলমিরাতেই রেখে এসেছিল। সেটা পরবর্তীকালে একটা প্রমাণ হিসাবে বেছে নিয়েছিল তদন্ত টিম। সেই শাড়িটাকে নেওয়া হয়, সেখান থেকে যে শাড়িতে লেগে থাকা স্পার্ম স্যাম্পল সেটা নিয়ে যখন ম্যাচিং করা হয় তো প্রাজ্জাল রেভান্যার ডিএনএর সাথে ম্যাচ করে যায়, আর প্রমাণ হয়ে যায় যে হাউসমেডের শাড়িতে যখন তার স্পার্মের দাগ লেগে রয়েছে তাহলে অবশ্যই সত্যি ঘটনা এটা। তো ওই শাড়িটা একটা বড় রোল প্লে করেছিল এই কেসটাতে। প্রাজ্জাল রেভান্যার উপরে 4খানা রেপ কেস রয়েছে। এটা একটা মাত্র রেপ কেসের ফয়সালা হলো, তাকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। বাকি 3টে যে কেস যারা সাহস করে এগিয়ে এসে কেস করেছিল সেই কেসগুলো শুনানি এখনো বাকি আছে। ক্ষতিপূরণ হিসাবে সেই মহিলাকে 10 লক্ষ টাকা দিতে বলা হয়েছে। সাজা ঘোষণার সঙ্গে সঙ্গে প্রাজ্জাল কোর্ট রুমেই হাউ হাউ করে কাঁদতে শুরু করে। প্রাজ্জালের দাদু এইচ.ডি. দেবেগৌড়া পূর্ব প্রধানমন্ত্রী, রাজ্যসভার একজন সাংসদ। প্রাজ্জালের বাবা এইচ.ডি. রেভান্না, সে পূর্ব বিধায়ক এবং মন্ত্রী। কাকু এইচ.ডি. কুমারস্বামী, সে একজন কেন্দ্রীয় মন্ত্রী আর কর্ণাটকের পূর্ব মুখ্যমন্ত্রী। আর ছোট ভাই সে একজন এমএলসি। এই ধরনের একটা প্রভাবশালী পরিবারের ছেলেকে যে এই ধরনের একটা কেসে এত বড় শাস্তি পেতে হবে সেটা কখনোই কেউ ভাবতে পারেনি।